হলুদগুলো খুব সুন্দর করে ধুয়ে দিলাম, তার সাথে গাছগুলো লাগিয়ে নিব। আর সন্ধ্যায় হালকা পাতলা ইফতারের আয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি মাহে রমজানে যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। গতকালকে বাজার থেকে হলুদ আনা হয়েছিল, তো হলুদগুলো এই যে আমি কিন্তু সবসময় হলুদ আগে বাজার থেকে কিনে এনে ধুয়ে তারপরে ভালো করে রোদে শুকিয়ে এরপর কিন্তু আমি হলুদগুলো ভাঙিয়ে ফেলি। সেটা কিন্তু যে কোনো মশলাই আমি খাই না কেন, সেটা হলুদ, মরিচ, ধনিয়া, তো ঘরের যে কোনো ফ্রেশ জিনিস খাওয়ার মধ্যে কিন্তু এটার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আসে। একদম নির্ভেজাল একটা জিনিস কিন্তু চাইলে আমরা ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিতে পারি। তো হলুদটা কিন্তু আমি প্রায় 4-5 বার ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা পরিমাণে বালু বের হয়েছে, কারণ হলুদ যখন ক্ষেত থেকে তোলা হয় তখন কিন্তু এগুলো ভালো করে সিদ্ধ করে মাঠে ঘাটে বা উঠোনে খুব সুন্দর করে কিন্তু কৃষকরা শুকিয়ে থাকে। তারপর তো হলুদটা তারা বাজারে বিক্রি করে দেন এবং দোকানদাররা কি করে, হলুদটা কিনে নিয়ে আসে। আর বাকি যে মতি দোকানদাররা আছে তারা খুব সুন্দর করে, যারা আর কি ভাঙানো হলুদ, মরিচ, ধনিয়া বিক্রি করেন, তারা কিন্তু একদম ওখান থেকে কিনে নিয়ে খুব সুন্দর করে মেলে ভাঙিয়ে তারপর আবার আমাদের মতো ক্রেতাদের কাছে বিক্রি করেন। তো ওগুলোর মধ্যে কিন্তু একটু ভেজালই থাকে, তো দরকার কি একটু কষ্ট করে নির্ভেজাল জিনিসটাই সবসময় খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি আমার গাছগুলো লাগিয়ে নেব। নুসরাত জাহান সিটি আইডি থেকে আপু আমার জবা ফুল গাছের বিষয়ে কি আপু জানতে চেয়েছিল, যে জবা ফুল গাছের পরিচর্যা আমি কিভাবে করি। আর লাইফস্টাইল ব্লগ বাই কানিজ আপু জানতে চেয়েছিল যে আপু অনেকবার মরিচ গাছ লাগিয়েছে, তবে আপুর মরিচ গাছগুলো টিকে না, মরিচ গাছগুলো মারা যায় কেন, আপু আমার কাছে একটু জানতে চেয়েছিল। আমি যে খুব বেশি জানতা সব বিষয়ে, যে আমি খুব বেশি ভালো জানি তা না, তবে আমার ছোটোখাটো অভিজ্ঞতা থেকে আমি যতটুকু যা জানি ততটুকুই আমার আপুদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটা অনেক আগে দেবার কথা ছিল, তবে কয়েকদিন কিন্তু খুব অলসতায় সময় কাটিয়েছি, ওইভাবে কোনো কাজ করতে ইচ্ছে করেনি, তাই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই তো আমার টবের মাটিগুলো দেখতে পাচ্ছেন। আমার এই টবের মাটিগুলো কিন্তু একদম ঝুরঝুরে মাটি, এগুলো কিন্তু আঠালো মাটি না। তো যে কোনো গাছ লাগাতে গেলে সর্বপ্রথম মাটিটার দিকে আগে খেয়াল দিতে হবে, আপনার মাটিটা যেন একদম ঝুরঝুরে মাটি হয়। তো ঝুরঝুরের মাটিটাই খুব সুন্দর করে এই যে আমি টবে আবারও আগের মাটিগুলো উঠিয়ে, যে চাকাগুলো ছিল মাটির ওগুলো আমি ভেঙে ভালো করে ঝুরু ঝুরু করে এরপর অল্প পরিমাণে কিছু মাটি এখানে দিয়ে দিলাম, এরপরে 1 মুঠ গোবর সার দিয়ে দিলাম। আর এরপর আমি এখন মরিচ গাছটা তুলে নেব। এই মরিচ গাছটা কিন্তু আমি শীতের সময় কিনেছিলাম, এতদিন মরিচ চলে আসতো, তবে হঠাৎ করে আগের টবটা ভেঙে যাওয়াতে এই মরিচ গাছটা ডালপালাগুলো ভেঙে গিয়ে মরিচ গাছটা একেবারে মরার অবস্থা হয়ে গিয়েছিল। এরপর আবার আমার 2 মেয়ে এত প্রচুর পরিমাণে পানি দিয়েছিল গাছটার মধ্যে, তো গাছটা ওখান থেকেও আরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো এরপর কিন্তু আমি প্রায় 2 সপ্তাহ মতো মরিচ গাছে পানি দেইনি। তো এরপর কিন্তু মাটিটা একটু শুকিয়ে গিয়েছিল, পরে গতকালকে রাতে আমি একটু মাটিতে বেশি পরিমাণ পানি দিয়েছিলাম যেন আজকে গাছটা উঠাতে কষ্ট না হয়। তো আমি কিন্তু শিকড় সহ গাছটা খুব আলতোভাবে তুলে এরপর আবারও একদম টবের মাঝ বরাবর গাছটা বসিয়ে এখন চারপাশ থেকে এখন মাটিটা দিয়ে দিচ্ছি। আর এরপর আবার আমি 1 মুঠ পরিমাণ গোবর সার দিয়ে দিব, দিয়ে আবার মাটি দিয়ে আমি চারপাশের মাটিগুলো আমি খুব সুন্দর করে টবের সাথে মিশিয়ে দিব। আমি 2 জন আপুর উদ্দেশ্যে বলছি, যে কোনো গাছ লাগাতে গেলে সর্বপ্রথম টবের নিচে আগে ফুটো করে দিবেন, এরপর একটা বস্তা সুন্দর করে কেটে 1 পোল করে একটা বস্তা আর কি, বস্তার একটা অংশ নিচে বীজ দিয়ে দিবেন আর কি, বস্তাটার একটা পাশ ছোট করে কেটে তারপরে ওই টবের অনুযায়ী বস্তাটার অংশ বিছিয়ে দিয়ে এরপর কিন্তু মাটি দিয়ে এরপর গাছটা বসিয়ে দিয়ে এরপর উপর থেকে এভাবে আবার মাটি দিয়ে দিবেন। এতে করে কিন্তু যে টবের অতিরিক্ত পানি দেওয়া হলে
হলে তো সেই পানিটা কিন্তু টবের নিচের ফুটো অংশ দিয়ে খুব সুন্দর করে মাটিটা পড়ে আর কি পানিটা পড়ে যাবে। এতে করে গাছগুলো আর মরে যাবে না, না হলে দেখা যাবে সে পানিটা জমাট হয়ে গ্যাস সৃষ্টি হয়ে এরপর কিন্তু গাছগুলো মারা যায়। এটা কিন্তু একটা কালো মরিচের গাছ আর কি, কাঁচা মরিচই, এটার রংটা আর কি লাল। তো আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা গাছ কিনবো, তো অবশেষে যেহেতু বাসার নিচেই গাছগুলো পেয়ে গিয়েছি তাই কিনে নিয়েছি। তো আমি এই যে গাছগুলো কিভাবে লাগাচ্ছি সেটা কিন্তু একদম ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো পলি থেকে একদম গাছ কিনে আনার পর ওটা টানা হেঁচড়া না করে দুই পাশ থেকে কেচি দিয়ে কেটে আস্ত করে গাছটা এভাবে ছুটিয়ে নিলে হবে। আর এভাবে এখন আমি টবের মধ্যে গাছটা বসিয়ে দিব আর ছুরি দিয়ে আস্তে আস্তে করে যে মাটিটা এই যে জমাট হয়ে আছে এই মাটিটার চাকা অংশটা আমি ভেঙে দিব। আর এর উপরে যতটুকু আবার মাটি দরকার সেই মাটিটা আমি দিয়ে দিব। তো আমি নুসরাত আপু আর কানিজ আপু দুইজন আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে গাছ যখনই লাগাবেন, যে কোনো গাছই লাগান না কেন, সেখানে কিন্তু অনেক রকমের সার ব্যবহার করা যায়। তবে হাড় গুঁড়ো বা নিমের খোসা, খোল গুঁড়ো এগুলো আনতে যেহেতু এগুলোর দাম কিন্তু এখন অনেক বেড়ে গিয়েছে। আমি আগে একসময় সারগুলো ব্যবহার করতাম, এখন কিন্তু ওগুলো আর ব্যবহার করি না দাম বেড়ে যাওয়ার কারণে। দেখা যায় এই কাউডান কম্পোস্টটা আমি গ্রাম থেকে আমার মা আর কি নিয়ে এসেছিল, যারা ওই যে কি বলে মুঠি মুঠি করে যে চুলে আগুন জ্বালানোর জন্য দেখবেন যে গোবর দিয়ে খুব সুন্দর করে ওটা কি বলে আর কি, দেখবেন যে গ্রামের মানুষ শোলার মধ্যে তারপরে মুঠি মুঠি করে দিয়ে তারপরে এটাকে কিন্তু একটা খড়ির উপযুক্ত করে ফেলে। তো ওই সেখান থেকে আমার মা গ্রাম থেকে এই সারটা আর কি গোবরটা নিয়ে এসেছিল আর আমার নানি এটা ঝুরু ঝুরু করে দিয়েছিল। তো সেইখান থেকে এক মুঠ পরিমাণ আর কি আমি দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো গাছ কিন্তু ভালো থাকে। আর মাসে একবারই আমি হয়তোবা গোবর সার নয়তোবা যে ডিমের খোসা, চা পাতা আছে না, এগুলোই আমি কিন্তু আমার গাছের সার হিসেবে ব্যবহার করে থাকি। যখন কাউডান কম্পোস্টটা পাই না তখন আর কি আমি বেশিরভাগ দেখা যায় চা পাতা আর ডিমের খোসার গুঁড়োটাই সব গাছে ব্যবহার করি, সেটা হোক মরিচ গাছ বা ফুল গাছ। তো জবা গাছও কিন্তু ওই ধরনের সারগুলো ব্যবহার করা যায়। আর সবসময় চেষ্টা করবেন যে জবা গাছ বা যে কোনো গাছই হোক, বিশেষ করে মরিচ গাছে কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করা যায় না, তবে জবা গাছে কিন্তু পানিটা একটু দিয়ে রাখলে সবসময় ভালো থাকে আর গাছে ফুলটাও বেশ ভালো আসে। তো মাটিটাই হচ্ছে সর্বপ্রথম আর কি, মাটি যদি আপনার ঠিক থাকে তাহলে যে কোনো গাছই আপনার ভালো থাকবে আর সেটাকে যদি আপনি সঠিক নিয়মে লাগাতে পারেন। তো আমি কতটুকু কি বুঝাতে পেরেছি বা বলতে পেরেছি আমি জানি না। এরপরও যদি আমার আপুদের আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার আপুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার বাগানে যেহেতু অনেক রকমের ফুল গাছ আছে, তারপরে কি বলবো, এখন তো মরিচ গাছ অ্যাড করেছি, মাঝে মাঝে কিন্তু আমি দুই একটা শাকসবজি লাগিয়ে থাকি। তো এভাবেই কিন্তু আমি আমার গাছগুলো আমি রোপণ করি বা যত্ন করি এই ধরনের সারগুলো দিয়ে। আর মাঝে মাঝে দেখা যায় কি চাল ধোয়া, ডাল ধোয়া পানি অথবা সবজির যে কাটাকাটি করি সেই খোসাগুলো আজকে ভিজিয়ে রেখে কালকেও যদি ব্যবহার করি সেটাও কিন্তু সার হিসেবে প্রচুর কাজে দেয়। সেটা যে কোনো গাছই হোক, যে কোনো ফুল গাছ হোক বা মরিচ গাছ হোক, এগুলো কিন্তু সার হিসেবে গাছের জন্য খুবই ভালো। তো আমি জানি না আজকে কানিজ আপু বা নুসরাত আপু আমার ভিডিওগুলো দেখবেন কিনা, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জবা গাছে কিন্তু তেমন কোনো যত্নই নিতে হয় না, একবার শুধু সুন্দর করে টবে গাছটা লাগিয়ে দিলে এরপর নতুন অবস্থায় গাছ লাগালে তো দেখা যায় গাছটা একদম খুব সুন্দর করে পানি দিয়ে 2-1 দিন ছায়াতে রেখে দিবেন, এরপর গাছটাকে রোদে রাখবেন, তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনার গাছটা বড় হবে, নতুন করে পাতা গজাবে আর সেখান থেকে অনেক অনেক ফুল আসবে। তো আমি কতটুকু কি বোঝাতে পেরেছি এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি জানি না। তবে আমার আপুদের যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে ওই যে বললাম যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাছপালা তো লাগানো শেষ, হলুদগুলোর পানি ঝরে গিয়েছিল তাই বড় একটা শ্রেণীতে করে আবার একটু রোদের দিকে মেলে দিয়ে আসলাম। তো 2-3 দিন লাগবে হলুদগুলো শুকাতে। আর এই পাশ থেকে আমি সোফাগুলো খুব সুন্দর করে এই তো আমি ঝেড়ে নিচ্ছি।
মরিচ গাছ লাগালে কিন্তু হালকা রোদ হালকা ছায়াতেও ভালো হয়, তবে একটু রোদে রাখলে যে কোনো গাছই হোক সেই গাছটা কিন্তু খুব ভালো হয়। আর রোদের মধ্যে যেহেতু অনেক রকমের ভিটামিন থাকে, গাছের জন্য এক রকমের ভিটামিন, আমাদের জন্য আরেক রকমের ভিটামিন, তো সেক্ষেত্রে কিন্তু রোদের আলোটা গাছের জন্য খুব জরুরি। তো যাই হোক, আসলে গাছ রিলেটেড কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো আমি এই পাশ থেকে এখন আমি আমার কিচেনের আমার টিভির এই ক্যাবিনেটটা আমি গুছিয়ে নিচ্ছি। তো বারান্দাটা আগে পানি দিয়ে ধুয়ে রেখে এসেছি, যেহেতু অনেক মাটির কাজ করেছি। তো এর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে আর কি 2-1 দিন আগে আমি আমার মেহেদি গাছটা অনেক বড় একটা ড্রামে লাগিয়ে দিয়েছি, কারণ আগের বালতিটার মধ্যে আমার গাছটা তেমন একটা ভালো হচ্ছিল না, যার কারণে কিন্তু আমি বড় একটা ড্রাম কিনে এনে এরপর বেশি করে মাটি দিয়ে তারপর গাছটা লাগিয়েছি। দেখা যাক এখন মেহেদি ডালগুলো আরও বড় হয় কি না। তো এই পাশ থেকে আমি এখন সব মোছামুছির কাজগুলো করে নিচ্ছি। 2-1 দিন তো ভালোই আরামে কাটিয়েছি, কাজ করলে করেছি, না করলে না করেছি, ওইভাবে করতেও ইচ্ছে করেনি। তো আজকে চিন্তা করলাম যে এই কাজগুলো না করতে করতে মনে হচ্ছে যে অনেক ধুলোবালি চারপাশে জমে গিয়েছে। তো আসলে কি শুয়ে বসে আরাম অনেক করা যায়, নিজেকে অনেকটা আরাম দিতে গেলে সংসারের এই জিনিসের প্রতিগুলো কিন্তু এরকমভাবে যত্ন না করলে এগুলোর হাল অবস্থাও কিন্তু খারাপ হয়ে যায়। তো কি আর করা, তো আজকে সব অলসতা ভেঙে তারপরে এই যে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর এটার পিছনে যে কত রকমের তার দিয়ে ভরা, এই তারগুলো কিন্তু মাঝে মাঝে অফ ক্যামেরাতে আমি একদম বক্সগুলো বের করে প্রতিটা তার আমি একদম কারেন্টের লাইন অফ করে তারপরে খুব সুন্দর করে ভেজা রুমাল দিয়ে এই তারগুলো পরিষ্কার করে ফেলি। আসলে এত হিজিবিজি তার না আমার পছন্দ না, তবে জবার আব্বু দেখা যায় এই বক্সের সাউন্ড ছাড়া সে নাকি কোনো কিছুই শুনতে পায় না, তো এত সাউন্ড দিয়ে সে টিভি দেখে, তো আমার খুবই বিরক্ত লাগে। তো এই জিনিসগুলো একটা বাড়তি জিনিস, তো আমি যখন এগুলো একটু পরিষ্কার না করি তখনই সে একটু আর কি রাগ হয়, বলে যে আমি নাকি আমার প্রতিটা জিনিসের যত্ন খুব সুন্দর করে করি, অথচ তার জিনিসের যত্নগুলো নাকি আমি ওইভাবে করতে চাই না। তো কি আর করা, তো এগুলো কিন্তু আমি পরিষ্কার করি, তবে মাঝে মাঝে কি এগুলো একটু কমই করা হয় পরিষ্কার। তো আজকে একটু ভালো করে পরিষ্কার করে ফেললাম। আর এখন আমি অফ ক্যামেরাতে পুরো বাসাটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরটা আজকে আর মুছবো না, যেহেতু বাচ্চা কাচ্চারা নেই, ওইভাবে ঘরটাও ওইরকম নোংরা হয়নি। 2-1 বার ঝাড়ু দিলে ঘরটা খুব সুন্দর পরিষ্কার থাকছে। আর যখন একটু বেশি ময়লা দেখি তখন একটা কাপড় ভিজিয়ে দেখা যায় দাঁড়ানো অবস্থায় পা দিয়ে ডলে ডলে ঘরটা একটু পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, এখন আমি অফ ক্যামেরাতে গোসল করে তারপরে এরপর কিন্তু দুপুরের পর থেকে আমি নামাজ কালাম পড়ে একটু শুয়ে বসে রেস্ট করেছিলাম। তো বিকেলবেলা এখন আমি অফ ক্যামেরাতে আর কি একটু দুধ জাল করে রেখেছিলাম দুপুর দিকেই, তো সেই দুধটা দিয়ে এখন আমি লাচ্চা সেমাই ভিজিয়ে নিচ্ছি। বাসায় যেহেতু মেহমান নেই বা মেহমান বলছি আসলে মেয়েরা নেই বা তার বাবা নেই, আমার মা নেই, তো একেবারে আজকে আমি একাই ইফতারিটা করব। তো কি ইফতারি করব ভেবে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে হুট করে মাথায় আসলো যে ঘরে লাচ্চা সেমাই আছে, তো লাচ্চা সেমাইটা ভিজিয়ে ফেলি। তো মা কিন্তু অলরেডি জবা জুঁইদেরকে আনার জন্য সে আমার ছোট বোনের বাসায় চলে গিয়েছে, তো হয়তো 2-1 দিন মা থেকে তারপর ওদেরকে নিয়ে চলে আসবে। আর এই তো ছিল আজকে আমার ইফতার আয়োজন। এখানে লাচ্চা সেমাইয়ের মধ্যে আমি কিছু চেরি ফল আর কি কেটে একটু সাজিয়ে নিয়েছি, আর খেজুর নিয়েছি, তার সাথে গুড়ের শরবত বানিয়ে নিয়েছি, আর কিছুটা বাদাম নিয়ে নিব। একা মানুষ তো এর চাইতে বেশি কোনো আর কি ইফতার আয়োজন আমার আর কি করার দরকার ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকে আমার ইফতার আয়োজন একার জন্য। আর এই মুহূর্তে কিন্তু কারেন্টটা চলে গেল, তাই ভিডিওটাও অন্ধকার চলে এসেছে। তো আমি সব কিছু রেডি করে আমি ইফতার সামনে নিয়ে কিছু টাইম বসেছিলাম, তো এর মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছে। আর এই যে আমি ইফতারিটা করে নিচ্ছি। ফার্স্টে আমি খেজুরটা খেয়ে তারপরে আমি এই তো এখন পানিটা খেয়ে নেব, এরপর আমি কয়েক পিস বাদাম খেয়ে শরবত খেয়ে এরপর আমি নামাজ কালাম পড়ে এরপর আমি আর কি সেমাইটা খাবো। তো এই
রাতে আমি যখন ইফতার করছিলাম তখন আমি একাই ভাবতেছিলাম যে কোনো একটা দিন হয়তো আমার এমনই আসবে যে দিনটা এভাবে হয়তো বা একাই আমাকে ইফতার করতে হবে, হয়তো সাথে আপনাদের ভাইয়া থাকবে, শুধু আমার 2টা মেয়ে থাকবে না। তো হঠাৎ করে ইফতারের টাইমে যখন এই কথাটা আমার মাথায় আসে তখন হঠাৎ করেই না একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল। বসে ভাবতেছিলাম যে ওই সময়টা আমি কিভাবে পার করব। এখন তো মেয়েরা বোনের বাসায় গিয়েছে, হয়তো 4-5 দিন থেকে চলে আসবে, কিন্তু যখন পরের ঘরে যাবে তখন তো দেখা যায় চাইলেও তারা আর ওইভাবে আসতে পারবে না আমার কাছে। তবে জানি না মহান আল্লাহ পাক কি আমার ভাগ্যে রেখেছে, ও পর্যন্ত হায়াত দিয়েছে কিনা, বাঁচবো কিনা তাও জানি না। তো যাই হোক, অনেক কিছু মনে চলে আসে মাঝে মাঝে। তো এই তো আমি মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি। মাগরিবের নামাজটা পড়ে এরপর আবার আমি এই যে ইফতার করতে চলে আসছি। তো আমি কিন্তু পুরোটা সেমাই খেতে পারিনি, অর্ধেকটা পরিমাণে খেয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম। তো আজকের মতো আমি আমার আপুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।